মূল ব্যাখ্যাটা আক্তার ভাই বলে নিক। হ্যাঁ, সবগুলা নিয়ে আমরা যখন কোনো মামলা বা বিচারিক প্রক্রিয়ায় যেতে পারিনি তখন থেকেই আমাদের কিন্তু এই আন্দোলন। রাজপথে আমরা গত 12 বছর। তো আমাদের সবার পক্ষ থেকে এটা বলার, আজকে আপনাদের সামনে আবার আরেকবার আসার, মায়ের ডাকের হয়ে আসার, যে গতকালকে এমন একটা ঘটনা হয় যেটা হয়রানিমূলক এবং মায়ের ডাকের যেই প্রধান আমাদের যে বাড়ি থেকে মায়ের ডাকের কাজ শুরু, মায়ের ডাকের প্রধান কর্মক্ষেত্র বলি আমরা সেটাকে, সেই বাড়িতে, এবং এমন একটা সময়ে সেনাবাহিনীর একটা ইউনিট টিম বাড়িতে যায় এবং তখন আমার মা থাকেন, আমার বড় ভাই ছিলেন। ঠিক সেই সময়টাতে আমাদের মায়ের ডাকের প্ল্যাটফর্ম থেকে গুম ও খুনের জন্য যেই জাতীয় জাদুঘরে প্রদর্শনী হচ্ছিল, সেখানে একটা আলোচনা সভা ছিল যেখানে রাজনৈতিক নেতারা জয়েন করেছিলেন। সেই অনুষ্ঠানটা ছিল 3টা থেকে 5টা পর্যন্ত এবং আমরা সবাই সেইটার উদ্দেশ্যেই পথে ছিলাম। এবং আমরা যখন যাওয়ার পরবর্তী রাস্তাতেই খবর পাই যে বাড়িতে আর্মি এসছে এবং তারা পুরো বাড়িতে নিচতলায় দোতলায় অনেক অস্ত্র সহ রেইড দিচ্ছে। তো আমার বৃদ্ধ মা ছিলেন বাড়িতে, আমার মা ছিলেন, আমার ভাই, যেই ভাই গুম হয়ে গেছে তার মেয়ে ছিলেন আরওয়া ইসলাম, আর আমাদের বাড়িতে যারা সহকারী ছিলেন। আমার বড় ভাই এই প্রোগ্রামে আসার জন্য রেডি হয়েছিলেন, তিনি বের হচ্ছিলেন বাড়ি থেকে। তো তাকে কোনো কিছু না বলেই আর্মির যে ইউনিটটা গেল এবং তাদের কোনো নাম বা ব্যাচ ছিল না, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল যে কারা কেন নিয়ে যাচ্ছেন, তারা কোনো জবাব দিচ্ছিল না এবং তারা জবাব দেওয়াটা জরুরিও মনে করে নাই। আমার ভাইকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেলেন, মানে 5 মিনিটের মধ্যে ভাইকে উঠে নিয়ে যাওয়ার পরবর্তীতে যেটা করলেন, আমার যে বৃদ্ধ মা তাকে দোতলায় নিয়ে গিয়ে তাকে আর নিচতলায় আসতে দেওয়া হলো না। প্রত্যেকটা দোতলার যে রুমগুলা সেটাতে সব জিনিসপত্র উল্টে পাল্টে তারা সার্চ করলেন। ছোট একটা বাচ্চা, যেটা 13 বছরের একটা মেয়ে, তাকে কোনো গার্ডিয়ান ছাড়া বেডরুম থেকে টেনে নিয়ে লিভিং রুমে আলাদা করে রাখা হলো এবং এতটাই প্যানিক ছিল বাচ্চাটা, আমাদের সাথে যেই সহকারী ছিল বাসায় তাকে জড়িয়ে ধরে রেখেছিল সানিয়া। এবং এইভাবে করে আসলে কোনো ইউনিট বা কোনো প্রশাসনের কোনো ইউনিট কি আসলে এইরকম আচরণ করতে পারেন কিনা, এটা আমার আসলে জানার অনেক আমার মনে হচ্ছে যে প্রয়োজন। কোন প্রক্রিয়ায় কাদের আদেশে তারা এরকম আসলে রেড দিতে পারে বা অভিযান চালাতে পারে। পরবর্তীতে আমরা যখন আসলে জিজ্ঞাসাবাদ করি, আমরা ডিজিএফআই অফিসের সাথে যোগাযোগ করি, আর্মি হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করি, তারা বলছেন যে এটা কোনো ঘটনা যেটা হয়তো তারা জানেন না, তারা অতি শীঘ্রই দেখছেন এবং ভাইয়াকে বাসায় নিয়ে আসা হচ্ছে। বাট আমার ভাইকে বাসায় নিয়ে আসা হলো আরো 2.5 ঘন্টা পরে এবং তার কাছ থেকে যখন যেটা জানতে পারলাম যে একটা কাগজের মধ্যে নাম্বার অফ অ্যালিগেশন দিয়ে, তার এমন কোনো অপরাধ নাই যেটা সেখানে লেখা নাই, মানে লিস্ট অফ নাম্বার অফ অ্যালিগেশন দিয়ে তাকে বলা হচ্ছে ওখানে সাইন করতে। তাকে ক্যাম্পে নিয়ে গেল, যেটা তেজগাঁয়ে কৃষিবিদ ইনস্টিটিউট, ওখানে আর্মি ক্যাম্পে। সেখানে তাকে মানসিকভাবে বল প্রয়োগ করে তাকে বলা হলো যে ওখানে সাইন করতে। আমার ভাই ডিনাই করলেন তার এই কোনো অপরাধের সাথে তিনি যুক্ত না। তিনি অনেক দিন যাবত আমাদের যে শাহিনবাগের মসজিদের মাদ্রাসার উনি মোতোয়াল্লি, ওইটারই তদারকি করেন উনি। ওখানে আমাদের 150 স্টুডেন্ট আছেন যারা, তাদেরকে এইটার সাথে উনি যুক্ত আছেন গত 15 বছর যাবত। তো তিনি যখন সই করলেন তাকে অনেকটা চাপ প্রয়োগ করা হলো এবং আমরা যখন যোগাযোগ করছিলাম আর্মিদের সাথে, তারা রেসপন্স করছিল যে কোনো ভুল হয়েছে বা কোনো ভুল তথ্যের ভিত্তিতে এই ঘটনাটা ঘটেছে, আমার ভাইকে নিয়ে আসছেন। এবং আমরা পরবর্তীতে দেখলাম যে 5:30 নাগাদ একজন অফিসার এসে বাড়ির এখানে ভাইকে দিয়ে গেল আমাদের এখানে। তো এর মধ্যে যেই ঘটনাগুলো ঘটলো আমাদের সাথে, আসলে আমার বাড়িতে আমি ফোন করে ধরতে পারছিলাম না, আমার মেজ বোন ছিলেন আফরোজ ইসলাম আকিয়াপা, আপনারা সবাই জানেন উনি মায়ের ডাকের সাথে কাজ করছেন প্রত্যেকটা পরিবারের সাথে।
তাদের সবার হাত থেকে ফোন কেড়ে নিয়ে যাওয়া হয়েছিল। এবং আমার বাড়ির ছোট বাচ্চা আর যারা কেয়ারটেকার ছিলেন, বাড়ির কারো হাতে ফোন ছিল না, মানে তাদের ফোনগুলো কেড়ে নেওয়া হয়েছিল, আমরা যোগাযোগ করতে পারছিলাম না তাদের সাথে। তার পরবর্তীতে যেটা করলো যে প্রত্যেকে আমাদের পরবর্তী যে বিল্ডিং এ যেখানে আমি থাকি, সিকিউরিটিকে জিজ্ঞেস করা হলো আমি কোথায়, আমি সঞ্জিদা ইসলাম তুলি কোথায় এবং পরিবারের আরো মানুষজনেরা কোথায়, তাদেরকে ওনারা খুঁজছেন। এবং পরবর্তীতে গেট থেকে বের হওয়ার পরে ওনারা খুঁজতে আমাদের যে পরিবারের আরো সদস্যরা ছিল সবাইকে জিজ্ঞেস করছেন যে সিসিটিভির কন্ট্রোলটা কোনখানে, সিসিটিভির রুমটা কোথায়। পরবর্তী পাশের একটা বিল্ডিং এ ছিল, আর্মি সেখানেও যায় এবং সেখানে যে তারা চেষ্টা করে যে সিসিটিভির যে ফুটেজ সেটাকে ডিলিট করার জন্য। তো সিসিটিভির যদি কোনো লিগাল অপারেশন কেউ করতে আসে তাহলে সিসিটিভির ফুটেজ ডিলিট করতে যাবে কেন? আর একটা কথা হচ্ছে, যখন আমার ওখানে যারা ছিলেন মাদ্রাসার হুজুররা, তো ওনারা বললেন যে আপনারা সিসিটিভি দেখেন, আপনারা ইউনিফর্মে এসছেন, কিন্তু আপনারা তো ডিলিট করে, তখন ওরা হার্ড ডিস্ক খুলে নিয়ে যাবে, এরকম একটা ধমকও দেয় তাদেরকে, ধমক হিসেবে খুব রুড বিহেভ করে। আমার মাকে দোতলায় নিয়ে গিয়ে আমার মাকে দোতলা থেকে নিচে নামতে দেয়া হয় না। এই ঘটনাটা আমি এই জন্য বলছি, আমি একটু বলতে চাই যে আমরা কোনো ওয়ারেন্ট দেখিনি, এবং এটা যদি যে কোনো ফোর্স হয়, যদি এটা যৌথ বাহিনী ছাড়া, পুলিশ ছাড়া বা ইয়ে ছাড়া কি আসলে এরকম কোনো অপারেশন করা যায় কিনা, এই ক্ষমতার আদেশটা আসলে কাদের পক্ষ থেকে এসছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে এসছে নাকি সেনাবাহিনীর পক্ষ থেকে এসছে? এরকম অভিযান কিভাবে চালানো যায় যেখানে ওই এলাকার কোনো পুলিশ ছিল না তাদের সাথে? আরেকটা হচ্ছে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমার বাড়িতে যে একজন কিশোরী, একজন বৃদ্ধ নারীকে কিভাবে বন্দুকের নলের মুখে রুমে আটকে রাখা যায় কিনা এবং নারীদের সাথে কথা বলার জন্য নারী অফিসার আবশ্যক কিনা, সেটাও কি লঙ্ঘন হয়েছে কিনা এটা দেখার আছে এখানে। কারণ একজন পুলিশ অফিসার, একজন লোক কিভাবে এক ছোট মেয়ে কিশোরীকে হাতে ধরে টেনে লিভিং রুমে নিয়ে যায়, এই অধিকারটা আসলে এইরকম অভিযান চালানোর এখতিয়ার তাদেরকে কে দিল? আরেকটা যেটা আমি বলতে চাই যে ভুক্তভোগী পরিবারগুলোর উপরে আসলে চাপ প্রয়োগ করার জন্য আমরা আসলে গুম নিয়ে যে কাজগুলো সম্প্রতি চলছে আমাদের, গত 3 সপ্তাহ যাবত আপনারা জানেন কমিশনে আমরা প্রত্যেকটা কেস নিয়ে যাচ্ছি এবং ঢাকার এবং ঢাকার বাইরের পরিবারগুলোর যেই প্রমাণ সহ তাদের ঘটনা বর্ণনা, প্রত্যেকটা কেস নিয়ে আমরা কাজ করছি। তো এটা একটা অনেক বড় মনে হচ্ছে যে কৌশল, যেখানে এই কাজগুলোর মধ্যে বাধা দেওয়া হোক, প্রতিহত করা হোক, এবং আসলে কেন এই ঝামেলাটা এই সরকারের সময়ও আমাদেরকে ফেস করতে হচ্ছে আমরা আসলে এখনো জানি না, আমাদের কাছে ক্লিয়ার না। আর আরেকটা যেটা হচ্ছে, আপনারা দেখবেন যে একটা প্রেস রিলিজ করেছে তারা ISPR এর পেজ থেকে, আর্মি, তো আমি সেনাবাহিনীর পেজ থেকে এটা আবার ডিলিট হয়েছে, বাট ISPR এর যেই প্রধান, সে যে বানোয়াট একটা তথ্য ওখানে গতকালকে আপডেট করে, এইটার জন্য তার এগেইনস্টে আমরা ইনভেস্টিগেশন দেখতে চাই আর্মির তরফ থেকে। এবং যেই অফিসাররা, যাদের দ্বারা এরকম ঘটনা ঘটে, অভিযান চলে এবং তার পরবর্তীতে বুঝতে পারে যে অভিযানটা ঠিক হয়নি, এইরকম অফিসারদের আসলে পিছনে এদের উদ্দেশ্যটা কি, কারা কারা ছিলেন এই ক্যাম্পের এই অফিসারদেরকে এগেইনস্টে ইনভেস্টিগেশন করে, যেন আমরা চাই না এত জনপ্রিয় একটা সেনাবাহিনী যেটা তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিতর্কিত করার জন্য যেই মহলটা কাজ করছে, অবশ্যই এরা তাদেরই অংশ। যে অপশক্তি আমরা মনে করি যে হাসিনা ফ্যাসিস্ট থেকে চলে গেছে, সেটার অংশ যদি থেকে যায়, এরাই সেই অংশগুলা আসলে যাদের দ্বারা এইরকম অপারেশন চলছে। পুরো সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, পুরা অন্য প্রশাসনের যারা এখানে সংশ্লিষ্ট তাদেরকে বিতর্কিত করার জন্য এই জাতীয় অভিযানের এখতিয়ার আসলে কি ইন্টারিম গভর্নমেন্ট দিচ্ছে কি নাকি সেনাবাহিনী দিচ্ছে, এটা আমাদের আসলে জানা। এবং আমরা জানতে চাই যে অবিলম্বে এই জোরপূর্বক তুলে নেওয়ার কাজে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং আগামী আমাদের পক্ষ থেকে যে আলটিমেটামটা, সেটা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে জানতে চাওয়া যে ভিকটিম ফ্যামিলিগুলা যে 12 বছর সাফার করে এখানে এসছে, পরবর্তীতে তাদের কাজে এরকম বাধা দেওয়া, ভাইকে তুলে নিয়ে যাওয়া মিথ্যা অভিযোগ দিয়ে, যে কোনো অভিযোগ দিয়ে, যেটা আসলে আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আগে র্যাব যা করেছে, এখনো সেই আর্মির ইউনিফর্মে সেই মানুষগুলো কিন্তু একইভাবে অপারেশন পরিচালনা করলো।
তো আমাদের তরফ থেকে আমি আপনাদের কাছে আরো দেখাতে চাই, এমন না যে তারা জানে না, দুজন লোক 2 ঘন্টা আগে থেকে আমাদের বাড়ির সামনে তারা আমাদেরকে মনিটর করছিল। আমরা যখন সিসিটিভি ফুটেজ গুলা দেখি তখন দেখতে পাই সিভিল ড্রেসে দুজন লোক তাদের মনিটর করে এই বাড়ি থেকে কয়জন যাচ্ছে, কোথায় যাচ্ছে, এবং যখন বাড়িটা খালি তখনই কিন্তু তারা এসছে। তার পরবর্তীতে দেখেন যে ফুল ফোর্স নিয়ে তারা 3 গাড়ি প্ল্যাটুন নিয়ে ঢুকে যায়। এটা তারা কিভাবে করে প্ল্যান ছাড়া, প্ল্যান মাফিক না করলে কিভাবে এভাবে সম্ভব? তারপরে আমার মাকে, আমাদের সিকিউরিটিকে গলায় ধরে রাখে, কলারে ধরে জিজ্ঞেস করা হয় আমরা কোথায়, সানজিদা ইসলাম ওরা কোথায়, বাড়ির মালিকরা কোথায় গেছে। এই সিভিল ড্রেসের মানুষদেরকে নিয়ে যে আর্মি ঢুকেছে, সিভিল ড্রেসের যে ইউনিফর্মের যারা, এদেরকে কে এখতিয়ার দিয়েছে একটা বাড়ির ভেতরে ঢোকার? আর এরা একটা বাড়ির ভিতরে ঢুকে অন্য কোনো অপকর্ম করবে কিনা এটা কি আমরা জানি? এই জিনিসগুলো আসলে খুব খুব বড় একটা ইনভেস্টিগেশন দরকার আমার মনে হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং তারা যখন সারা বাড়িতে যে দোতলায়, নিচতলায়, প্রত্যেকটা রুমের মধ্যে কি সার্চ করে, আসলে কিসের এগেইনস্টে অ্যালিগেশন? আমার মা বৃদ্ধ, তাকে দোতলা থেকে নামতে বাধা দেওয়া হচ্ছে, যেন তিনি ওই উপরের তলায় থাকেন, তাকে নিচে আসতে দেওয়া হচ্ছে না। এই সিভিল ড্রেসের যে মানুষ আমার ভাইকে তুলে নেওয়ার আগে সিগন্যাল দিচ্ছে, এই মানুষগুলা নিয়ে ওনারা আসলে কি মনিটর করছিলেন, কি দেখছিলেন? আর আমার মা যখন আমার ভাইকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় যায়, তাকে রাস্তায় যেতেও বাধা দেওয়া হচ্ছে, তিনি যেন ভিতরে চলে যান। আমার মাকে এভাবে করে বাধা দিয়ে ভিতরে চলে যেতে বলা হয়েছে। এই যে তারপরে সিসিটিভি ক্যামেরার ফুটেজের জন্য রুমে ঢুকে যে হুমকি ধামকি করা হয় যে হার্ড ড্রাইভ খুলে নিয়ে যাওয়ার জন্য, আমি প্রত্যেকের সাথে আপনাদের ফুটেজগুলো শেয়ার করে দিব, কয়েকজনের সাথে আমরা করেছিও। তো এইরকম কর্মকাণ্ডগুলোর জন্য আসলে আমরা এই সময়ে আশা করি না যে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে, যেখানে আমাদের অনেক চাওয়া, অনেক প্রাণের বিনিময়ে, 16 বছরের এত ত্যাগ, এত মানুষের জীবনের বিনিময়ে আমরা আসলে এখানে আজকে দাঁড়িয়েছি। তো আর সম্মিলিতভাবে বাংলাদেশ থেকে আসলে আর মায়ের ডাক না, শুধু আমি বলবো প্রত্যেকটা ভিকটিম, প্রত্যেকটা মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে যে আমরা তাহলে এখন কোথায় আছি। এরকম অভিযান যদি চলে, এরকম কর্মকাণ্ড যদি চলে অবৈধ, তাহলে আমরা আসলে এখনো কোন জায়গায় আছি। তো আমার অবশ্যই চাওয়া, অভিযোগটা আমার কিন্তু আসলে এই সরকারের কাছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে এবং সেনাবাহিনীর কাছে, এর সাথে যুক্ত যত অফিসার আছে তাদেরকে যেন ইনভেস্টিগেশন করে বিচারের আওতায় আনা হয়, এবং আইএসপিআর এর যে হেড, যিনি বানোয়াট একটা স্টেটমেন্ট দিতে পারে এবং এটার সাথে জড়িত থাকতে পারে, তাকে অবশ্যই ইনভেস্টিগেশনের আওতায় এনে বিচারের দাবি জানাই। এবং আমাদেরকে দেখাতে হবে, আমরা 3 দিনের আলটিমেটাম দিচ্ছি মায়ের ডাকের পক্ষ থেকে, আমরা যারা এখানে সবাই আছি সবার পক্ষ থেকে। 3 দিনের মধ্যে যদি আমরা সদুত্তর না পাই, মায়ের ডাক অবশ্যই আবার রাজপথে কঠোর কর্মসূচি নিয়ে আসবে। এবং আমরা আশা করব এর মধ্যেই আমাদেরকে জানানো হবে, এই ঘটনার উদ্ঘাটন করা হবে, প্রপার ইনভেস্টিগেশন করে আমাদের এই অন্যায়, এই যে এখনো ভিকটিম ফ্যামিলিগুলোকে যে হয়রানি, এদের কাজে বাধা দেওয়ার জন্য, ভয় দেখিয়ে থামিয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চলতেছে, 12 বছরও দেখেছি, এখনো যদি সেটা দেখতে হয়, সেটা আসলে খুবই ন্যাক্কারজনক। এবং আমরা চাবো তারা ইনভেস্টিগেশন করে এই অফিসারদের এগেইনস্টে যারা এটার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবেন এবং আমাদেরকে জানাবেন। আদারওয়াইজ 3 দিনের মধ্যে আমরা আমাদের কর্মসূচি তাদেরকে আবার রাস্তায় আসতে বাধ্য করব।